শুভ সন্ধ্যা। Am I audible, friends? Am I audible? Am I audible, friends? শুভ সন্ধ্যা। হ্যাঁ। Yes, I am audible. Okay, I am audible. তো শুরু করি। আজকের 8ই সেপ্টেম্বর, এই দিনটি নিয়ে অনেক প্রশ্ন ছিল। হ্যাঁ, শুরু করেছি। ঠিক, হ্যাঁ শুরু করেছি। হ্যাঁ, অমিতাভ সাহা, ব্রিং দেম অন ক্যামেরা, মানেটা কি? আজকে দিনটা নিয়ে আসছি। সৌম্যসাথী, প্রশ্ন যেটা হচ্ছিল যে আজকের দিনটে ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট বা ইন্ডিয়াস স্পিরিচুয়াল যে ক্যালেন্ডার, তার ডেটসগুলো লিস্টে বা নেতাজির জীবনের ইম্পর্টেন্ট ডেট সেভাবে নয়, তাহলে কেন এটা গ্রহণ করা হলো? আমি আগে উত্তর একটা দিয়েছি, আজ একটা উত্তর দেব, সেটা মহাকালের নিজের কথা থেকে। কথাটা হচ্ছে এই, আমি আজকে কম কথাই বলবো, আপনারা নিজেদের মতো করে তার মানে খুঁজে নেবেন। মহাকাল বলছেন, তোমাদের সমস্যাটা হলো কি জানো? তোমরা আজকের আমাকে তোমরা আমার অতীতের ক্যালেন্ডারে খুঁজতে চাও। হ্যাঁ, আমি এটা খুঁজছি। জাস্ট লাইনগুলো ওনার ভাষাতেই বলা উচিত আমার, আমি ওনার ভাষাতেই বলা উচিত আমার। আজকে তোমরা আমাকে তোমরা খুঁজতে খুঁজছো আমার অতীতের জীবনের আয়নায়। তোমরা সেটা কখনোই পাবে না। আমার কমপ্লিট মেটামরফোসিস হয়ে গেছে। তোমরা আজকের আমাকে আমার অতীতের ক্যালেন্ডারে খুঁজে পাবে না। সরি, আমি আপনারা দেখেছেন, এটা আমি লাইনগুলো কোট করছি ওমা থেকে, ওই মহামানব আসে এই বইটা থেকে। আমি সকালে এগুলো আন্ডারলাইন করেছিলাম। আমার অতীত দিয়ে তোমরা আমাকে আজ বিশ্লেষণ করার চেষ্টা করো না, তোমরা খুঁজে পাবে না। তোমরা আমার অতীত দিয়ে আমাকে আজকের আমাকে খোঁজার চেষ্টা করো না। আমার কমপ্লিট মেটামরফোসিস হয়ে গেছে। আমি এটা পেলেই আপনাকে দেখাচ্ছি পেজ নাম্বারটা। আরেকটা জায়গায় দেখলাম, এই যে পৃথিবীতে এবং ভারতবর্ষের বিভিন্ন ইভেন্টস ঘটছে, এই ইভেন্টসগুলোর উনি বলছেন একটা জায়গাতে কখন ঘটবে, কখন ঘটে, ওনার কথাতে একটা জায়গায় উনি বলেছেন, আগে উল্লেখ করেছি, যে আমাকে তো শিখণ্ডী নিয়ে কাজ করতে হচ্ছে। আশা করি মানেটা বুঝে গেছেন, আগেও বলেছি। এবার তিনি বলছেন একটা জায়গাতে, এটা হচ্ছে অ্যাভারেজ এডিশনে পেজ নাম্বার 146, 2010-এর এডিশন। 3টি চরিত্রের সমাবেশ যেখানে ঘটবে, সেখানে ক্ষেত্র প্রস্তুত হয়েছে মনে করতে হবে। মা কালীর কাজের জন্য এই 3-এর সমাবেশ দরকার। ভীষ্মের নিরঙ্কুশ ব্রহ্মচর্য। ভীষ্ম কিন্তু আমাদের ইতিহাসের শুধু ভীষ্ম নয়, ভীষ্মকে ধরতে হবে একটা ভীষ্মের মতো ক্যারেক্টার,
এই ভীষ্ম চরিত্র যুগে যুগে আছে, ভীষ্মের মতো একটা ক্যারেক্টার, ভীষ্মের নিরঙ্কুশ ব্রহ্মচর্য, মানে বুঝলেন, শকুনির লয়্যালটি অ্যান্ড রিভেঞ্জ, শ্রীকৃষ্ণের দ্রষ্টা ও নির্লিপ্ত ভাব। মহাভারতে কি ঘটবে সবই কৃষ্ণ জানেন, সবই তিনি করাচ্ছেন, অথচ তাকে কোথাও দেখা যাচ্ছে না, তিনি একেবারে আড়ালে। এটাই সকলের আদর্শ হওয়া উচিত। আমি বিশ্লেষণ আর করবো না আজকে। আমি শুধু মহাকালের জায়গাগুলো থেকে কয়েকটা জায়গা আর সারাদিন ব্যস্ততার মধ্যে খুঁজে রেখেছিলাম। আজকের দিনের প্রেক্ষাপটে এইগুলো আপনাদের চোখে সামনে তুলে, আপনারা পড়েছেন, অনেকে নিজের মতো করে হয়তো মানেও করে রেখেছেন, তবুও আমার মনে হলো এই জিনিসগুলো আজকে আপনাদের চোখের সামনে তুলে দেওয়া আমার উচিত। আমি কোথায় ওই কথাটা আমি পেলাম, এবার আসছি আরেকটা জায়গায়। দেখুন, আমি গত কয়েক বছর একটা কথা বলেছিলাম বারে বারে, যে ভারতবর্ষে যা কিছু ঘটবে, সব থেকে সিগনিফিক্যান্ট ঘটনাগুলো, সেগুলো কিন্তু ভারতবর্ষের হাজার হাজার বছরের যে স্পিরিচুয়াল পরম্পরা ধরেই হবে। তার সঙ্গে আধুনিক যে ঘটনাবলী বা জ্ঞান বিজ্ঞান, সেগুলো যুক্ত হবে, কিন্তু পরম্পরা বাদ দিয়ে কোনো মহান কাজ হবে না। বহুবার বলেছেন। আজকের ঘটনাগুলোর দিকে তাকান, ভারতবর্ষের পরম্পরা বাদ দিয়ে কিন্তু আজকের কোনো কাজই হলো না। আজকে দেখুন, আজকের যে নেতাজি স্ট্যাচু ইন্ডিয়া গেটে, যেখানে এক সময় পঞ্চম জর্জের স্ট্যাচু ছিল, সেখানে বসলো, এই যে প্রোগ্রামটার বিগিনিং পার্টটা কারা করছে, একদম বেদিক মতে শঙ্করাচার্যের ধারায়, একদম তাদের ওখান থেকে সমস্ত রিপ্রেজেন্টেটিভ তাদের পদ্ধতি মেনে, শৃঙ্গেরি মঠের পদ্ধতি মেনে, তাদের উপাচার, তাদের পদ্ধতি মেনে, একটা ভারতবর্ষের সনাতন ধর্মের সমস্ত উপাচার নিয়ে, সমস্ত পদ্ধতি মেনে। এটা অনেকের সহ্য হবে না, ভালো লাগবে না। মনে রাখবেন, একটা মৌলিক জায়গায় তফাৎটা আপনাদের বলে রাখি। শুক্লায়ন তপস্বী, তিনি নিজের জীবন দিয়ে এই তিনটি আদর্শ স্থাপন করে গেছেন, যাতে তিনি মহামানব। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, একটা জায়গায় ওমাতেই আছে, তোমরা অতীতকে পায়ে ঠেলে দিচ্ছ, অতীতকে পায়ে লাথি মারছ। তোমরা অতীতকে পায়ে লাথি মারলে তোমরা এই পৃথিবীতে দাঁড়াতে পারবে না। লাইনগুলো আমি খুঁজে পেলে এক্ষুনি পড়ে শুনিয়ে দিচ্ছি। অতীতের সঙ্গে তুমি শিকল দিন থেকে যদি না বেঁধে রাখতে পারো, তুমি মহাপ্লাবনে ধুয়ে মুছে সাপ হয়ে যাবে। যারা পৃথিবীতে, যে সভ্যতা নিজেকে অতীতের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখতে পারেনি, তারা কেউই বেঁচে নেই। উনি দুটো বিভিন্ন জায়গাতে একটা কথাই উল্লেখ করেছেন, অতীত এখনো আছে বলেই দুটো সভ্যতা এখনো পর্যন্ত বহু হাজার বছর ধরে ইন কন্টিনিউটি বেঁচে আছে। একটা হচ্ছে তার নিজের সভ্যতা, সনাতন ভারতবর্ষের সভ্যতা। আরেকটা জায়গায় তিনি শ্রদ্ধা করছেন ইহুদিদের। তিনি বারে দেখছো, ওরা 4000 বছর ধরে নিজেদের সভ্যতার গরিমাকে কিরম করে ধরে রেখেছে। 2000 বছর ওরা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উদ্বাস্তুর মতো ঘুরে বেরিয়েছে, কিন্তু এটা শেকলের, অদৃশ্য শেকলের মধ্যে নিজেদেরকে বেঁধে রেখেছিল বলেই আজকে ওদের হিত মাতৃভূমি ফিরে পেল।
এগুলো মহাকালের কথা। ঠিক আজকে যে ঘটনাগুলো ঘটলো, যে নেতাজির স্ট্যাচু হলো, এটা হচ্ছে পরম্পরা মেনেই। একটা জিনিস মনে রাখি, একটা মৌলিক জায়গা আমি বলি, নেতাজি যে বলেছি একটা ফেনোমেনা, এই নেতাজি ফেনোমেনার সঙ্গে অন্য চরিত্রগুলোর মৌলিক তফাৎটা কোথায় বলি। ভারতবর্ষের যে নবজাগরণ, বিপ্লব বলো, স্বাধীনতা সংগ্রাম বলো, এই সংগ্রামের ধারায় বঙ্কিমচন্দ্র থেকে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, অরবিন্দ, দেশবন্ধু, তিলক, লাজপত রায়, মদনমোহন মালবিয়া, এই সব কিছুর তো সমন্বিত ভারতবর্ষের যা কিছু শ্রেষ্ঠ, অতীত বর্তমানে সমস্ত কিছুর সমন্বয় রূপ হচ্ছে নেতাজি। এবং এনাদের সঙ্গে মৌলিক তফাৎ কোথায় যেন গান্ধী, নেহরু এন্ড কমিউনিস্টদের মূল তফাৎটা কোথায়? কমিউনিস্টরা তো তারা হচ্ছে কোনো দেশে যখন এসে প্রতিষ্ঠিত হয়, তারা তাদের ইতিহাসটাকে একদম ছেটে ফেলে, কেটে ফেলে। ফলে পৃথিবীর কোনো দেশে কমিউনিজম স্থায়ী হয়নি। আজকে চীনে যেটা আছে, এটা জাস্ট একটা কমিউনিস্ট একটা ইউনিফর্মের মধ্যে একদম একদম ক্রনিক, এটা ক্রনিক, এটা ক্যাপিটালিজম, একটা ক্রনিক কমিউনিজম, আর কিচ্ছু না। একটা ডিক্টেটরশিপ, আর কিচ্ছু নেই ওখানে। কোথাও কিছু কমিউনিজম বেঁচে নেই, কারণ ওরা ইতিহাসটাকে, ওদের রূপটাকে নিজেরাই কেটে ফেলেছে। ঠিক এই জিনিসটা গান্ধী নেহরুরা ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যকে স্বীকারই করে। ভারতবর্ষের যেটা ইতিহাস ঐতিহ্য ছিল, এটা গান্ধী নেহরু বিশ্বাসই করেন, এবং তাদের যারা ডিসেন্ডেন্টস, তাদের যারা আদর্শ মেনে চলে, তারা কেউ পড়াশোনাও করেনি, এটা বিশ্বাসও করে না। রামায়ণ মহাভারত যে ইতিহাস, এটা গান্ধী স্বীকার করেন না। এগুলো ব্রিটিশ ডকুমেন্টসই দেখবেন, লেখা আছে গান্ধী নেহরুর মনের কথা। আরেকটা জায়গা বলছেন, আমি একটা জায়গা, সৈকত, তোমরা আচার্য সত্যেন্দ্রনাথ বসুর রচনাবলীটা পড়ো, বৈজ্ঞানিক সত্যেন্দ্র বসু। উনি তো বৈজ্ঞানিক, নট পলিটিক্স, একদম। উনি যখন ইউরোপে ছিলেন, একটা বড় কাজ করেছিলেন। কাজটা হচ্ছে এই, হি ওয়েন্ট টু রোমারোলার ডায়েরি থেকে, কারণ উনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানতেন। তোমার একটা ঘটনাটা বলে রাখি সৈকত, তুমি ইতিহাস নিয়ে পড়াশুনো করো, মনে রেখো, এই সত্যেন বোস, মেঘনাথ সাহা, এরা যখন বিএসসি এমএসসি পড়ছে, ওরা তখনই ফ্রেঞ্চ, জার্মান ল্যাঙ্গুয়েজ ওরা শিখেছিল, একদম ফর্মাল ওয়েতে ওরা পড়াশোনা করেছিল। দে লার্নড ইট, কারণ জ্ঞান বিজ্ঞান জানতে গেলে তখন ইকুয়ালি ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্স এবং জার্মানি সমানে ইন্টারেস্টেড। সুতরাং অনেক সায়েন্স পেপার্স ইন জার্মান ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেরোচ্ছে, সেগুলো জানতে হবে। যখন অ্যালবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্ব যখন প্রকাশিত হল, এটা জার্মান ল্যাঙ্গুয়েজ। দিস টু ফ্রেন্ডস ট্রান্সলেটেড দ্যাট রিলেটিভিটি থিওরি ইন জার্মান ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ইন ইংলিশ। দে আর দ্য ফার্স্ট পার্সন টু ট্রান্সলেট ইন ইংলিশ। তারপর তো সবাই জানতে পারে। ঠিক আরেকটা কাজ আমি বলে রাখি, আমি তোমাকে একটা ব্যাকগ্রাউন্ডে কথা বলে গেলাম। শঙ্কর, এই সত্যেন বোস যখন ইউরোপে, যখন ওয়েন্ট টু রোমারোলার ডায়েরি থেকে তার 3টে রেকর্ড উদ্ধার করেছিলেন। কারণ রোমারোলা প্রথমে রবীন্দ্রনাথের মিটিংসের রেকর্ডস, তার যে ডিসকাশনের রেকর্ডস রেখেছিলেন ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, আর তারপর গান্ধীর সঙ্গে মিট 1931 বোধহয়, ওটা রেকর্ড রেখেছিলেন। সুভাষচন্দ্রের সঙ্গে তার মিটিংসের রেকর্ড রেখেছিলেন, ডিসকাশনের রেকর্ডস। তো যদি আমি তো ফ্রেঞ্চ পড়তে পারি না, আর শঙ্কর, তুমি ওই বইটা যদি পারো, বইটা আমি জানি না এখন মার্কেটে আছে কিনা, পাবলিশার হচ্ছে যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ইটসেলফ। সেখানে ওই বাংলা এই 3টে রেকর্ডস আছে, সেখানে দেখো একটা জায়গায়। এবং সেখানে রোমারোলার
রবি ঠাকুর সম্বন্ধে যেমন মন্তব্য আছে সেই চ্যাপ্টারে, আর গান্ধীর উপরে তার চ্যাপ্টারে তার মন্তব্য আছে, আবার ওদিকে আছে। একটা জায়গায় বলছেন, গান্ধী নিজে রোমারোলাকে বলছেন যে আপনারা অন সেকেন্ড ডে মিট, আপনারা তো অনেক চিন্তা করে, অনেক পড়াশুনো করে, অনেক ইতিহাসের তথ্যকে ঘেঁটে একটা সিদ্ধান্তে আসেন, তারপরে আমরা অ্যাকশনে যান। আমার অত কিছু লাগে না, আমার অত কিছু লাগে না। আমার মাথার মধ্যে স্পার্ক করে, সেই স্পার্কিং যেটা হয় তা থেকে যে চিন্তা আসে আমি সেই মতো কাজ করি। ইমাজিন, আমার ইতিহাসের তথ্যের প্রয়োজন নেই। ক্লিয়ার? আমি ক্লিয়ার করতে পারলাম? এবার তোমরা নিজেদের মতো করে বেসিক তফাৎটা কোথায় গান্ধী এবং তার সিরিজের সঙ্গে নেতাজি এবং তাদের সিরিজের মৌলিক তফাৎটা কোথায়? আমি কোনখানটা চলে গেলাম যেন? এই মৌলিক তফাৎ ইতিহাস ও ঐতিহ্যের প্রতি, সনাতন দর্শনের প্রতি নেতাজির এই যে একদম তার জীবনের ছোটবেলা থেকে, আমি সেই চিঠিটা একদম মহাকাল পর্যায়ে তার যে বেসিক স্পিরিচুয়াল তার বেডরক এবং তার যে একদম মানসিকতার যে স্ট্রাকচার, একই জিনিস ছিল তার ছোটবেলায় যখন তার বয়স 15 বছর। সেই জায়গাটা মনে রেখো। সেই চিঠিটা খুবই বিখ্যাত, তোমরা বহুবার বলেওছি, তোমরা নিশ্চয়ই পড়েছো। একটা জিনিস কি বলছেন, ওই ছোট বয়সে 1915 সালে বোজম ফ্রেন্ড হেমন্তকে যে চিঠি লিখেছিল, বড় চিঠি, আমি জাস্ট কয়েকটা লাইন পড়েছি। যাক আমি বুঝিয়াছি এই মানুষ, তখন তার বয়স তাহলে কত, যা 17 বছর, সেই 17 বছরের বালক তার জীবন দর্শন বলছেন, আমাকে কি হতে হবে? আমার জীবনে 3টে জিনিস চাই। যাক আমি বুঝিয়াছি যে মানুষ হইতে গেলে এই 3টি জিনিস চাই: এম্বডিমেন্ট অব দি পাস্ট, প্রোডাক্ট অব দি প্রেজেন্ট, প্রফেট অব দি ফিউচার। I must assimilate the past history, in fact the past civilizations of the world. I must study the world around me, both India and abroad, and for foreign travels, and for these foreign travels are necessary. I must be prophet of the future. I must discover the laws of progress, the tendency of both the civilizations, and therefrom to settle the future goal and progress of mankind. The philosophy of life will alone help me in this. This ideal must be realized through a nation. Let it begin with India. Is not this a grand idea? দেখো শঙ্কর সারা জীবন ব্যাপী তার সেই ছোটবেলার 17 বছরের বালক, তার যে জীবন দর্শন থেকে কখনো সে কোথাও কি বিচ্যুত হয়েছে? দেখো পৃথিবীতে অনেক বড় মাপের মানুষ, মহান মানুষ পাবে যাদের জীবন দর্শনের অনেক ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ঘটেছে, কিন্তু এই মানুষটা জন্ম থেকেই সিদ্ধ পুরুষ। এবার তোমরা চিন্তা করো, আমি এবার একটা জায়গায় আসছি। আমি আজকের যে ঘটনাগুলো দেখো, আজকের ঘটনাগুলো তোমরা শুধু একদিকটা দেখেছো, অন্য দিকগুলো নিশ্চয়ই চোখে পড়েছে শঙ্কর তোমাদের। দেখো, ধরো তুমি একটা বড় একটা রিলিজিয়াস বা স্পিরিচুয়াল ফাংশন করছো, তুমি জানো সেই রিলিজিয়াস ফাংশনে, বড় ফাংশনে অনেকে শয়তানি করবে, অনেকে সেটা বাগড়া দেবে, ক্ষতি করার চেষ্টা করবে, তবুও কিন্তু সামাজিক লৌকিকতার জন্য বা বিভিন্ন কারণে তুমি সেই সমস্ত লোককে জেনেও ইনভাইট করতে বাধ্য, ইনভাইট করবে। এটা সামাজিক বাধ্যবাধকতা। তুমি জানো যে এরা ক্ষতি করার চেষ্টা করবে, তোমায় কসাস থাকতে হবে, এবং সেই ফাংশনে হয়তো মাত্র তোমার সঙ্গে মাত্র 4-5 জন অ্যাট দি কোর তোমার রিয়েল, তোমার বন্ধু, তোমার রিয়েল হেল্পার, আর মেজরিটি হচ্ছে চুপচাপ
নন অ্যাক্টিভ, কিন্তু তারা লম্ফঝম্প করতে পারে। আবার কিছু আছে তারা বদমাইশি করতে এসছে বিভিন্ন ছলে বলে। তোমাকে জেনেও কিন্তু সাবধানে চুপচাপ থাকতে হবে। আজকের ঘটনার একদম এই সব কম্পোনেন্টসগুলোই আছে, কিন্তু সব কম্পোনেন্টসগুলো আছে। দেখো আজকের এই ঘটনাটা, নেতাজি স্ট্যাচু, এটা আমরা গোটা ভারতবর্ষের যারা সত্যিকারের দেশপ্রেমিক মানুষ, বিশেষত আর্মির লোকেরা, এটা খুব মন দিয়ে চেয়েছে। তারা এটা চায়নি কখনো ওই ইন্ডিয়া গেটে ওখানে ফিফথ জর্জের স্ট্যাচু থাকুক। এটা সেখান থেকে সরানো আগেই হয়েছিল, স্পেস পড়েছিল। নেতাজি স্ট্যাচু এটা কিন্তু চেয়েছেন একদম, কারণ দেশপ্রেমিকদের সিরিজের মধ্যে প্রথমে আসবে আর্মির লোকেরা, কারণ তাদের জন্যই আমরা শান্তিতে দেশের মধ্যে ঘুমোতে পারি, যতটুকু শান্তি পাই। তাদের রক্তেই দেশের এতটুকু যতটুকু শান্তি এবং বর্ডার বাউন্ডারি ডিফেন্ড হচ্ছে, তাদের দাবি। এইবার সেই সঙ্গে ভারতবর্ষের মধ্যে জনগণের মধ্যে কিছু মানুষ আছে তারা দেশপ্রেমিক, মেজরিটি মানুষ একদম অজ্ঞ, তারা দেশের নিজের ভালোই বোঝে না। মেজরিটি দেশের নিজের ভালো বোঝে না। যদি নিজের ভালো বুঝতো, বাঙালি নিজে দম্ভ করে তা সে নাকি সব থেকে এডুকেটেড, সব থেকে পলিটিক্যালি কনসাস, তারা প্রভিন্সের লোক। 34 ইয়ার্স কমিউনিস্ট রুল, তারপরে এই যে আজকে হয়ে গেল 11-12 বছর এই যে রুল চলছে, ডাজ ইট প্রুভ দিস যে বাঙালির মোরালিটির, বুদ্ধিমত্তার কোনো সাইন আছে কোথাও? এই মুহূর্তে গোটা ভারতবর্ষে যতগুলো স্টেটস আছে, বাঙালির থেকে এত ডিমোরালাইজড, মোরালি প্যারালাইজড, ইন্টেলেকচুয়ালি প্যারালাইজড আর কোনো বোধহয় স্টেট নেই। বিশেষ করে বাঙালি হিন্দুরা নিজের স্বার্থ, নিজের ডিফেন্সটুকু কিচ্ছু বোঝে না, নিজের স্বার্থ কিছু বোঝে না। এবং আজকে এত বড় একটা ইভেন্ট ঘটল দিল্লির মাটিতে, ট্রান্সফার অফ পাওয়ারের 75 ইয়ার্স পরে। হোয়াট ইজ দ্য রিয়াকশন ইন বেঙ্গল? আজকে নেতাজির নামে যে স্টেডিয়াম তৈরি করে রেখেছিল সতীশঙ্কর রায়, যে মানুষটাকে বাঙালি ভুলে গেছে, সেই স্টেডিয়ামে যে নৃত্য হয়েছে, সেই নৃত্যের কথাও দেশপ্রেম, মানবপ্রেম এবং স্টেটের ভালো হওয়ার কোনো গন্ধ আছে কি? এবং সেখান থেকে দিল্লির এই ইভেন্টকে বিদ্রুপ করা হয়েছে। এবং আজকে আরো ট্র্যাজেডিটা কোথায়? আরেকটা জিনিস ঘটছে ওখানে, সাউথ থেকে একটা মিছিল বেরিয়েছে কি ভারত জুড়ো আন্দোলন। আর কে লিড দিচ্ছে? যার আমি নাম দিয়েছি ইন্ডিয়ার চায়না বাবা, একটা লো আইকিউ চায়না এজেন্ট, উইথ ইটালিয়ান জিন, সে লিড দিচ্ছে অল ডিসরাপটিভ ফোর্সেস। আর তুমি দেখেছো শঙ্কর, আজকে বোম্বেতে আবিষ্কার হয়েছে ইয়াকুব মেনন, দ্যাট টেরোরিস্ট যার অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি বোম্বিংসের জন্য 1993-তে বোম্বেতে অসংখ্য জায়গায় একসঙ্গে ব্লাস্ট হয়েছিল। 257 ইনোসেন্ট মানুষ মারা গেছিল, যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাকে ওখানকার কিছু পলিটিক্যাল গ্রুপস তাকে শহীদের সম্মান দেওয়ার জন্য সেখানে মনুমেন্ট তৈরি করছে। হোয়ার উই আর স্ট্যান্ডিং। যাই হোক, এই ঘটনাগুলো ঘটবে, দেশকে এই সাবধান হয়েই সবকিছু দিকে এগোতে হবে। এই যেমন তোমার ফাংশনে যেমন চোর, শয়তান, গুন্ডা, মাতাল, লম্পট এসে যায়, এইগুলোকে আবার তুমি ইউ ক্যান নট বি ডিক্টেটেড, তো আবার চিৎকার শুরু হবে। এগুলোকে অ্যাডজাস্ট করেই চলতে হবে। আবার আজকে দেখো, আজকের একটা ঘটনা ভেরি ইম্পর্টেন্ট, নেতাজি স্ট্যাচু। এটা ইটস এ ভেরি বিগ অ্যাবাউট
28 ফিট, মানে 3 তলা বাড়ির সমান একটা মনোলিথিক, মানে কোনো রকম জয়েন্ট নেই, মনোলিথিক, একদম ব্ল্যাক ডার্ক গ্রানাইট এবং হ্যান্ডমেড এই স্ট্যাচুটা বসলো। এবার তারই উল্টো দিকে যেটা হচ্ছে নিউ ভিস্টা একটা পার্ট আজকে ওপেন হলো, এবং রাস্তার নামটা চেঞ্জ করে ফেলা কর্তব্য পথ। এই ঘটনাগুলো পরপর, এগুলো একই সঙ্গে, এবং ডেটের সিলেকশন আমি বলেছি, এই ডেটের সিলেকশনটা অ্যাবসলিউটলি ভারতবর্ষে যারা সনাতন, যারা দর্শন, হিসেব নিকেশ, এই যারা পরম্পরা, তারা ঠিক করে দিয়েছে। এখানে মোদির অলওয়েজ হি ফলোজ দ্য ইনস্ট্রাকশনস অফ হিজ স্পিরিচুয়াল গুরুজ। আমি এই জায়গাটাই শঙ্কর আবার মনে করে দিচ্ছি, দেখো সেই একই পরম্পরা। সুভাষচন্দ্র যখন বেরোচ্ছেন, তার জীবনের সমস্ত ঘটনা 1941 মিড জানুয়ারি, সেখানেও কিন্তু পরম্পরা হচ্ছে তার স্পিরিচুয়াল ফলোয়িং। মা কালীর আশীর্বাদের ফুল নিয়ে দক্ষিণেশ্বর থেকে ভাইজি ফিরে এলো, তারপর তিনি বেরোলেন। জার্মানিতে তার সাবমেরিন যাত্রা 3 ফেব্রুয়ারি 1943। এখনো কিন্তু যা হিসেব নিকেশ দেখতে পাচ্ছি, সেটা কিসের ইনস্ট্রাকশনে কোন কাল জানি না আমি, কিন্তু সিঙ্গাপুরের মাটিতে 21শে অক্টোবর যখন প্রভিশনাল আজাদিন গভর্নমেন্ট তিনি ডিক্লেয়ার করছেন, তার আগের দিন সারা রাত্রি উনি সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনের মধ্যরাত্রে মা কালীর পায়ের তলায় বসে ধ্যান করেছেন। সেখান থেকে যা তার মায়ের সঙ্গে তার যে কথা, তার যে হিসেব নিকেশ তিনি বুঝেছেন। আবার বার্মার রণাঙ্গনে যখন ফিরে যাচ্ছেন, সেই হিসেব নিকেশও উনি করছেন তার ধ্যানের মধ্যে, একদম বার্মার রামকৃষ্ণ মিশনের, রেঙ্গুনিয়ার রামকৃষ্ণ মিশনের মা কালীর পায়ের তলায় বসে মধ্যরাত্রে। সুতরাং দেখো একই পরম্পরা, এই পরম্পরাটা এটা দেখবার মতো। আরেকটা জিনিস বলে রাখি, আমরা এখন আজকে দেখবে অনেক ক্লেম করছে, অনেক সাংবাদিক বলছে যখন আমার জন্য আমি বিশাল মুভমেন্ট দিয়েছি। আজকে আবার যে সমস্ত কিছু কিছু বোসবাড়ির লোকেরা বলেছে তারা বয়কট করবে, তারাও দেখতে পাচ্ছি মুখ দেখাচ্ছে। এখন এই নির্লজ্জ লোকগুলোর সঙ্গে কোনো কথা ব্যবহার করে আজকের দিনটাকে আর আমি খারাপ করতে চাই না, মুখটাকে। কিছু কিছু সাংবাদিক যেন তাদের আন্দোলনের জন্য সবকিছু হয়েছে, হয় না। করে একটা শক্তি কাজ করে। এই বাইরের লোক অনেক লম্ফ, তোমার ফাংশনে দেখবে তুমি যখন 500 লোক এসে জড়ো হয়ে যায়, সবাই লম্ফজম্প করে দেখা যে তাদের জন্যই ফাংশনটা হলো, তাদের কোনো কন্ট্রিবিউশন নেই, তারা শুধু লম্ফজম্প করেছে। করে একটা বড় শক্তি কাজ করে। এই শক্তিটা তোমরা করে একটা বিশাল শক্তি দীর্ঘদিন থেকে কাজ করেছে। আমরা হিসেবটা ভুলে যাই। 1945 অগাস্ট, তারপরের যে মানুষ, যে মহামানব, তিনি নিজেই বলছেন নিজের মুখে, এই যে তার অজ্ঞাতবাস, এই অজ্ঞাতবাসের কাছে রামচন্দ্রদের ওই 14 বছরের বনবাস তুচ্ছ। ইভিন পঞ্চপাণ্ডবের যে বনবাস, অজ্ঞাতবাস, সেও তুচ্ছ, তার থেকে অনেক দীর্ঘ। কি বলছেন? এবং সেই অজ্ঞাতবাস বনবাসের মধ্যে কিন্তু সদা অ্যাক্টিভ, সদা। এবং চিন্তা করে দেখো, এবং ওনার ভারতবর্ষে প্রবেশের পরে ভারতবর্ষের কতগুলো ইম্পর্টেন্ট ঘটনা যখন ঘটছে, 5-এর দশকের শেষে যখন উনি ভারতবর্ষে প্রবেশ করছেন, বা তারও আগে তো বলেছি আমি, মাঝে মাঝে প্রবেশ করতেন, বেরিয়ে যেতেন। ঠিক 5-এর দশকের এন্ডে একটু থিতু হওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, এই যে সময় দেখো তুমি, ভারতবর্ষের কাকে আনলেন? দালাই লামা। দালাই লামাকে যদি ভারতবর্ষে না আনতেন, তাহলে দালাই লামার এই যে সিস্টেমটা তিব্বতের ধ্বংস হয়ে যেত। আরেকটা ঘটনা ঘটল ভারতবর্ষে, সুদীর্ঘকাল ব্রিটিশ যুগে, ইসলামের যুগ থেকে শঙ্করাচার্যের পোস্টগুলো, 4টা যে মঠ খালি যাচ্ছিল ফর সেঞ্চুরিজ।
শঙ্করাচার্যের অভিষেক হওয়া শুরু হলো, সনাতন ধর্মকে তার সিস্টেমকে একটা স্ট্রাকচারের মধ্যে আবার রিস্ট্রাকচারিং করা হলো। যে কোনো জিনিসকে, যে কোনো সভ্যতাকে ধরে রাখতে হয়। যেমন শঙ্কর, তুই তো ডাক্তার, একটা জিনিস মনে রাখো, একটা ধরো একটা সার্জারির একটা ক্লাসিক্যাল মেথড থাকে। রবীন্দ্রনাথের গানের একটা ক্লাসিক্যাল ওনার দেওয়া একটা টিউন আছে। এবার এ থেকে কেউ ডেভিয়েট করতে পারে, কিন্তু সেই ক্লাসিক্যাল জিনিসটা যদি প্রিজার্ভ না করো, তাহলে ডেভিয়েশনটা কতখানি হবে তুমি কখনো হিসেব করতে পারবে না। ক্লাসিক্যাল জিনিসটাকে মাঝখানে রেখে তুমি রাখলে, যদি প্রিজার্ভ করতে পারো, হুইচ ইজ ক্লাসিক্যাল, আইদার ইউর সার্জারি অর ইউর তন্ত্র অর ইউর টেক্সট, হোয়াট এভার, তুমি কতটা ডেভিয়েট করছো তুমি বুঝতে পারবে। A deviation to certain extent is always permissible, but deviation to a large extent will destroy the basic thing. এই জিনিসটা মনে রাখতে হবে। সুতরাং এই যে শঙ্করাচার্যের গ্রুপ ভারতবর্ষের আদি সনাতনকে, পরম্পরাকে একদম মৌলিক জায়গায় ধরে রাখার চেষ্টা করেছে। আমি এবার নিশ্চয়ই লক্ষ্য রেখেছো তোমরা যে এই যে দালাই লামা শুধু তার নিজের যে ওখানে বসে আছেন, কোথায় আমাদের হিমাচলের ধর্মশালাতে বসে আছেন তা তো না, উনি ভারতবর্ষের সনাতন ধর্মের যে পীঠগুলোতে উনি ভ্রমণ করছেন। এবং আগে বহুবার তোমাদের বলেছি, মহাকালের সঙ্গে যেমন দালাই লামা এবং ভারতবর্ষের ধর্মগুরু এবং অল শঙ্করাচার্যের একটা বিহাইন্ড দ্য কার্টেন একটা রিলেশনস আছে। সেই রিলেশনসটা দিয়েই ভারতবর্ষের অনেকগুলো বড় বড় কাজ হচ্ছে। অনেকে যখন চিৎকার করতো যে এই নেতাজির কেন স্ট্যাচু বসছে না, আজকেও তুমি দেখবে মিডিয়াতে কিছু চিৎকার আছে, হ্যাঁ মোদি তো স্ট্যাচু বসালো, হয়তো আমরা চেয়েছিলাম, আমরা তো চেয়েছি হলিডে, ন্যাশনাল হলিডে। শঙ্কর ন্যাশনাল হলিডে কি করবে? ভারতবর্ষে তো স্কুল, কলেজে, কোর্টে 100-150 দিন ছুটি। এই ছুটিগুলো নিয়ে মাস্টারমশাইরা, প্রফেসররা, ছাত্ররা কি করে? জিঙ্গোইজম দিয়ে তো নেশন বিল্ড আপ হবে না, ছুটি দিয়ে তো নেশন বিল্ড আপ হবে না। ছুটি উনি দিলেন না, উনি একটা শুধু স্ট্যাচু উদ্বোধন করে দিলেন, যেন ছুটি দেওয়াটা হচ্ছে তাকে রেসপেক্ট দেওয়া। স্ট্যাচু উদ্বোধনটা, আর স্ট্যাচু কিরকম স্ট্যাচু করে উনি তো নেতাজির লিগেসি দখল করার চেষ্টা করছেন। আমরা বসে আছি, দখল তো আমরা করব। আজকে সব থেকে আনহ্যাপি হচ্ছে সেই সমস্ত পার্টিগুলো, যে পার্টিগুলো একসময় নেতাজিকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, একদম ট্যাক্টফুলি, এবং কেউ খুব ভদ্রভাবে। কমরেডরা হচ্ছে এর মধ্যে অন্যতম। ট্যাক্টফুলি, ভদ্রভাবে সমস্ত শয়তানি খুব ঠান্ডা মাথায় করে ওরা, খুব মিষ্টি ভাষায় করে ওরা। আর এই যত সমস্ত কংগ্রেসি তার প্রোডাক্টগুলো, আজকে সবাই একদম ভাবখানা, আমরা তো করতাম, তো করনি কেন? আর একটা দাবি উঠছে, সব ফাইল ডিক্লাসিফাই করে দাও। আমি একটা কথা নিবেদন করি, যে কয়েক হাজার ফাইল ডিক্লাসিফাইড হয়ে আছে, এই বেঙ্গলের কজন গিয়েছে ন্যাশনাল আর্কাইভসে ফাইলগুলো দেখতে? ভারতবর্ষের আমি যতটুকু জানি এখনো পর্যন্ত ন্যাশনাল আর্কাইভসের ডকুমেন্ট কোট করে আমার জানা বড় মাপের যা দুটো বই, একটা সাউথ ইন্ডিয়াতে ডক্টর প্রফেসর রাও বলে একজন, আমি যখন ছিলাম ন্যাশনাল আর্কাইভসে তখন উনি কাজ করছিলেন, একটা বই বেরিয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য সেই বইটা আমার এখনো হস্তগত হয়নি। আর এদিকে প্রফেসর কপিল কুমার একটা বই বের করেছে। আর সেই 96-এর আমার সংগ্রহ করা ন্যাশনাল আর্কাইভসের পেপারসগুলো, আমি যেগুলো 2000-এ এফিডেভিট করেছিলাম, সেগুলোই মাঝে মাঝে এপাশ ওপাশ করে কোট করে আমি কিছু, বা তার উপরে যে কভার দিয়েছি সেগুলো কোট করি। একটা জিনিস দেখুন তো,
যে সকল অ্যাক্টিভিস্টরা ফাইল পড়বে না, ফাইল দেখতে যাবে না, তাদের কোন অধিকার আছে ফার্দার ফাইল ডিক্লাসিফাই করা, দাবি করা? একটা জিনিস বলে রাখি, এই যে একটা গ্রুপ আছে না, এই যে লম্ফজম্প করছে, সব দাও সব দাও, এদের কাজের সঙ্গে একদম খুব শুনতে খারাপ লাগবে, খুব শুনতে খারাপ লাগবে, একদম এই যে লোকগুলোর কাজের পদ্ধতির সঙ্গে এবং উদ্দেশ্যের সঙ্গে এক শোলমারি চ্যাপ্টার, শোলমারি স্ট্রাকচার এবং সাধারণজির অ্যাক্টিভিটিদের এবং তার সঙ্গী বালক ব্রহ্মচারীর অ্যাক্টিভিটির অদ্ভুত মিল আছে। আর ওদিকে ওই মা আনন্দময়ী, ঠিক মা আনন্দময়ীকে আমি আবার বলছি, একদম মহাকালের কথার মধ্যে, মহাকাল কথনের মধ্যে, ওমার মধ্যে একদম যে কথাগুলো আছে, যে আনন্দময়ীকে দিয়ে একটা ট্র্যাপ করা হয়েছিল, ওনাকে ট্র্যাপ করার জন্য। আর শোলমারি সম্বন্ধে বালক ব্রহ্মচারী যে কথা উনি পরিষ্কার করে বলেছেন, একদম এটা হচ্ছে এক রকমের নৃত্য জিঙ্গোইজম। পবিত্র সাবধান থেকো, ওরা ফাঁদ পাচ্ছে, ওরা ফাঁদ পাচ্ছে, ওরা ট্র্যাপ করছে। একই পদ্ধতি বিভিন্ন যুগে বিভিন্নভাবে। আমি আবার বলি, নেতাজি মিস্ট্রি যে জন্য ডিজাইন করা হয়েছিল, যে পারপাসে ডিজাইন করা হয়েছিল, সেই পারপাস এখনো সম্পূর্ণ হয়নি। অতএব পুরোপুরি পেপারস বের করার অত্যন্ত ডেঞ্জারাস। আরো বলি একটা কথা, কোনখানটা বলতে বলতে আমি আটকে গেলাম, একটা কথা বলি দেখি। এই যে চিৎকার চেঁচামেচি, এই চিৎকার চেঁচামেচি হচ্ছে ভারতবর্ষকে নতুন করে রিবিল্ড করতে যে শক্তি কাজ করছে, শক্তির বিন্যাস কাজ করছে, তাকে বিব্রত করা, বিভ্রান্ত করা এবং পাবলিক খেপানো। কেন ন্যাশনাল হলিডে দিলেন না? আজকে শঙ্কর, আজকে দেখলাম, আজকে অদ্ভুত চিৎকার ন্যাশনাল, কিন্তু ন্যাশনাল হলিডে পেলে, if national holiday is so important and so creative, তিনি 365 দিন না কোনো ইভেন্ট হয়েছে, কোনো না কোনো জন্মেছে, কোনো না কোনো মহাপুরুষ, তাহলে সবগুলোকে হলিডে করে দাও, the country will be revealed. আজকে একটা জিনিস শুধু, আজকের এই দিনটাতে আবার শুধু মনে করতে হয় একটা জিনিস, শুধু মনে করিয়ে দিই, প্রফেসর আর.সি. মজুমদার ইতিহাস নেতাজির স্থান করে দেওয়ার জন্য তার যে স্যাক্রিফাইস, তার পরবর্তীকালে ইতিহাসের, তার পরবর্তীকালে অনেকের, সমরদার থেকে তো আর কেউ পার্লামেন্টে এত কেউ চিৎকার করেনি। তার জীবনে সে ভুলভ্রান্তি যাই করুক, দ্যাট ইজ অনেস্ট মিস্টেক, not with an agenda. That's his sacrifice. He was given cabinet minister post by Indira, even by Desai subsequently. স্যাক্রিফাইস করেছেন ফর দিস ইস্যু। এমনি করে অনেকেরই অবদান আছে। আর আজকের এই আন্দোলনের পেছনে, আজকে যে নেতাজি ইস্যু ভারতবর্ষে নতুন করে এই 2000-এর পর থেকে আবার রিভাইভ করেছে, তার যে মূল ক্যান্ডেল, যেখানে দীপশিখা জ্বলেছে, সেটা যার জন্য, এটা জেএমসিআই। আর জেএমসিআই তৈরিতে যে মানুষের অবদান সব থেকে বেশি, তার নাম সুনীল কৃষ্ণ গুপ্ত। আর আজকের এই যে ভারতবর্ষে এই যে নেতাজি নাম নিয়ে এত, দুটো নাম আমাকে করতেই হবে। একটা হচ্ছে জাস্টিস মনোজ মুখার্জি, আর তার আগে সুনীল কৃষ্ণ গুপ্ত। এবার মিডিয়াতে অনেকে অনেক কিছুই বলবে, আমি একটা কথা আবার বলে রাখি, আজকে পৃথিবীতে রেডিও সেট অনেকে ব্যবহার করেছে, কোটি কোটি মানুষ
তাদের মেজরিটি ফিলিপস কোম্পানির নামই জানে, যেন ফিলিপস কোম্পানি রেডিও আবিষ্কার করেছিল, কারণ ফিলিপস কোম্পানি রেডিও সেট তৈরি করে পৃথিবী বিক্রি করেছে, সে নামটাই জনগণ জানে। আর অল্প লোক জানে মার্কনির নাম, কারণ মার্কনি নোবেল প্রাইজ পেয়েছিল। তারও পেছনে যে মানুষটা আছে সবার লক্ষ্যে, বিজ্ঞানী একদম এই বাংলার জগদীশ চন্দ্র বোস, তাকে সবাই ভুলে গেছি। এটা 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 খুব ট্র্যাজিক জিনিস, বাট এটাই রিয়ালিটি। এই বলে আর শেষ করি। আমাদের প্রশ্ন কিছু থাকলে আমি উত্তর দেব, প্রশ্ন তো কিছু নেই বোধ হয়। আমি আজকে থামছি। শুভরাত্রি। দেখি কারো কিছু প্রশ্ন থাকলে, প্রশ্ন বোধ হয় নেই, সরি। দিস হাইলি কন্ডেমড সেন্টেন্স, অমর রহে, what you have to say on this statement of the PM sir? তুমি তোমার মতো করে ব্যাখ্যা করে নাও। শুভরাত্রি।